জোজোর ফোন পাওয়ার পরেই অফিসার গোবিন্দ দুজন কনস্টেবলকে নিয়ে তাড়াতাড়ি মাঠের উল্টো দিকে চলে আসে। ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ঘোড়দৌড় শুরু হবে। মাইকে ক্রমাগত সেই এক কথা ভেসে আসছে, চারপাশে মানুষের উল্লাস, উত্তেজনার চাপা গুঞ্জনও শোনা যাচ্ছে। গোবিন্দবাবু এইসব কাটিয়ে পুরনো গ্যালারির দিকে এগিয়ে এদিক ওদিক তাকায়, আর ঠিক তখনই ও দেখতে পায় দুতলার উপরে একটা ছোট ঘর। গোবিন্দবাবু ওর সাথে আসা দুজন কনস্টেবলকে বলে, চলো ওপরে গিয়ে দেখি আর বি রেডি। গোবিন্দবাবু নিজেও কোমর থেকে বন্দুকটা বার করে সেফটি ক্যাচ খুলে নিল, তারপর পা চালিয়ে উপরের তলায় উঠে আসে। দরজা ভেজানো। গোবিন্দবাবু দরজার বাইরে দাঁড়িয়ে হাঁক পাড়ে, জোজো তুমি ঠিক আছো? জোজো শুনতে পাচ্ছ? ভেতর থেকে জোজোর গলা শোনা গেল, চলে আসুন ভিতরে, দরজা খোলা আছে। গোবিন্দবাবু এক ধাক্কায় দরজা খুলে ভিতরে ঢুকে আসে, আর ঘরে ঢুকেই চমকে ওঠে। মাটিতে একজন লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, আর তার ঠিক একটু দূরেই জোজো একজন লোকের উপর পা তুলে দাঁড়িয়ে আছে। গোবিন্দবাবু খানিক এগোতেই চমকে উঠল, কি এই যে অঘোষ শাস্ত্রী! জোজো কোনো উত্তর দেয় না। গোবিন্দবাবু জোজোর দিকে তাকিয়ে বলে, মানে আরে কি, তোমার যে হাত কেটে গেছে, রক্ত পড়ছে, কি ভীষণ! জোজো এবার গোবিন্দবাবুর দিকে তাকিয়ে বলে, আপনি আপাতত এই অঘোষ শাস্ত্রীকে অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন, বাকি সব কথা বলছি। হাতটা অসাড় হয়ে যাচ্ছে। গোবিন্দবাবু এবার ব্যস্ত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই কনস্টেবল এই লোকটাকে অ্যারেস্ট করো। আর তুমি এসো জোজো আমার সাথে, অনেকটা কেটে গেছে, এক্ষুনি ডাক্তার দেখাতে হবে, এসো এসো। রবিবার সকাল 10টা, 4th আই এজেন্সির ঘর। জোজোর হাতে ব্যান্ডেজ করা, বেশ ভালোই ব্যথা রয়েছে। বড় সাহেব বাইরের ঘরেই বসেছে আজ, আর আছে শোভাবাজার থানার অফিসার গোবিন্দ। হরি 3 কাপ চা রেখে গেছে টেবিলে। গোবিন্দবাবু চায়ের কাপটা হাতে নিয়ে জোজোর দিকে তাকিয়ে বলে, বলো তো এবার কাল কি কি ঘটলো? জোজো চায় চুমুক দিয়ে সবটা বর্ণনা করে। রেসের মাঠে যাওয়া থেকে শুরু করে হঠাৎ একজন বয়স্ক লোক এসে রেসের বই নেবে বলে জিজ্ঞেস করা, তারপর সেই লোকটাই জোজোকে মাঠের শেষ প্রান্তে পুরনো গ্যালারির উপরের তলায় ছোট ঘরটায় নিয়ে যায়। মাঝখানে একবার গোবিন্দবাবু থামিয়ে বলে, আচ্ছা এই রেসের মাঠে যে বেআইনি জুয়া খেলা চলে, এটার ব্যাপারে তুমি এত শিওর ছিলে কিভাবে? জোজো মৃদু হেসে বলে, ও আছে, তবে সেটা এখানে ইম্পর্টেন্ট না। কথা হচ্ছে আমি একেবারেই এক্সপেক্ট করিনি আমি এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। এমনকি প্রথমে যখন ওই বুড়ো লোকটা আমার সাথে কথা বলতে আসে তখনও বুঝিনি, তারপর বুঝতে পারি যে এর মতলব ভালো না। তখন এটুকু আন্দাজ করতে পেরেছিলাম যে লোকটা আমাকে গোপন কোনো জায়গায় নিয়ে যাচ্ছে, আর কথাবার্তা শুনে এটুকু তো স্পষ্টই বোঝা যাচ্ছিল যে যেখানে নিয়ে যাচ্ছে ওখানেই এই ইল্লিগাল জুয়ার আসর বসে। জোজো থামে, একটানা অনেকক্ষণ কথা বলতে গেলে হাঁপিয়ে উঠছে। বড় একটা শ্বাস টেনে আবার বলতে শুরু করে, তারপর আমাকে ওই ছোট ঘরে বসতে বলে লোকটা বেরিয়ে যায়। এবার তখন আমার সাথে মিঠুন নামক ওই লোকটার পরিচয় হয়। ওর কথাবার্তা থেকেই আমি এটা বুঝলাম যে এখন আমি জুয়ার গোপন থেকে এসে পড়েছি। আমি তো বসে আছি চুপচাপ, আর ভাবছিলাম অফিসার গোবিন্দ কখন ফোন করবে। আমি নিজে থেকেই ফোন করতে পারতাম, কিন্তু ঘরের মধ্যে তো কথা বলা যেত না, ওরা সন্দেহ করত। তাই অপেক্ষা করা ছাড়া সেই মুহূর্তে আর কিছু করার ছিল না। এরপরেই আসে সেই মহেন্দ্র খান। জোজো থামে। বড় সাহেব চুরুটে একটা বড় টান দিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা জোজো, ওই অঘোষ শাস্ত্রী লোকটা কে আসলে? জোজো এবার গোবিন্দবাবুর দিকে তাকিয়ে বলে, সেটা আপনি বেশি ভালো বলতে পারবেন, আপনি খানিক বলুন। গোবিন্দবাবু চায়ের কাপ শেষ করে বলে, হ্যাঁ, তো এই অঘোষ শাস্ত্রীর ব্যাপারে আমি আগে ঠিক মতো কিছুই জানতাম না। প্রথম দেখা হয়েছিল যেদিন সন্দীপ বাবু খুন হয়েছিলেন। অন্ধগলির 6 নম্বর বাড়ির সামনে ওনার ডেড বডিটা পাওয়া যায়। প্রথমে সেরকম খেয়াল করিনি। জোজো আসে, তো ওর সাথে কথা বলতেই দেখি 6 নম্বর বাড়ির দরজা খুলে একজন লোক বেরিয়ে আসে, গায়ে সোনালী কাপড়ের নামাবলি, কপালে তিলক। তখনই জানতে পারলাম ওর নাম অঘোষ শাস্ত্রী। খুব বড় জ্যোতিষী নাকি, ভবিষ্যবাণী করে। গোবিন্দবাবু থামে। জোজো কথার সূত্র ধরে বলতে শুরু করে, হ্যাঁ, তো এবার প্রথম দেখাতে এই লোকটাকে আমার খানিক অদ্ভুত লেগেছিল। অকারণে কিসব কথাবার্তা বলতে শুরু করে। তার সঙ্গে দোসর হয় ওই পাড়ারই এক চায়ের দোকানের মালিক বংশী। সেই সব অবধি তাও ঠিক ছিল, কিন্তু ঘটনা ঘটলো রাত্রে। সেদিন আমার সাথে আমার এক বন্ধুও অন্ধগলি গেছিল। সব কাজ ছেড়ে ফেরার সময় আমার বন্ধু ওই লোকটাকে ফলো করে। তারপরে ওই বন্ধু আমাকে ফোন করে ঠনঠনিয়ার কাছে যেতে বলল। সেখানে গিয়ে ও আমাকে এই গোটা ঘটনাটা বলে। অন্ধগলির বাইরের রাস্তায় দাঁড়িয়েছিল গোবিন্দবাবু, আর আমি তখন ব্যস্ত ছিলাম। তখনও দেখে যে অঘোষ শাস্ত্রী সেই গলি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে রাস্তা থেকে। আরো চোখে মুখে নাকি দুশ্চিন্তার ছাপ ছিল।
এবার এই দেখে আমার সেই বন্ধু অগর শাস্ত্রীকে ফলো করে। সেখানেই অগর শাস্ত্রী গেছিল সেই রাতে। তারপরের ঘটনা তো মোটামুটি আমি গোবিন্দবাবুকে বলেইছি। জোজো থামে, চায়ের কাপে শেষ চুমুক দিয়ে আবার বলতে শুরু করে। এর মধ্যে লাস্ট দুটো যে ডেড বডি পাওয়া গেছিল সেই দুজনেরই পকেটে ছিল রেসের বই। এখান থেকে রেস কোর্সের একটা কানেকশন তো পাওয়া যাচ্ছিল, কারণ ওই বই এমনি এমনি তো যে কেউ কেনে না। যারা নিয়মিত রেসের মাঠে যায়, ঘোড়দৌড়ে টাকাবাজি ধরে, তাদের কাছেই থাকার কথা। আবার ওই বাড়ির সামনেও রেসের মাঠে ঢোকার এন্ট্রি টিকিট। তাই এতগুলো সূত্র জোড়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেরম কিছুই পাওয়া যাচ্ছিল না। এমনকি আমি গোবিন্দবাবুকে বলি খোঁজ নিতে, ঠনঠনিয়ায় ওই বাড়িটা কার। গোবিন্দবাবু সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ আমি তো আর্মার স্ট্রিটের থানায় খোঁজ নিয়েছিলাম যে ওই বাড়ি মালিক এখানে থাকে না। সে তো বললাম আপনাকে। তবে আমি স্পাই লাগিয়েছিলাম অগর শাস্ত্রীর উপর নজর রাখবে বলে। জোজো কথার সূত্র ধরে বলে, এক্স্যাক্টলি, কারণ তখন সিক্স সেন্স বলছিল যে অগর শাস্ত্রী লোকটা মোটেও ভালো না। এরপর তো গতকালের ঘটনা আপনাদের সবটা জানা। তবে এখানে সত্যি আমার কিছু অবদান ছিল না। অগর শাস্ত্রী নিজেই ধরা দেয় বলা যায়, এবং সেটা ওর খানিক বোকামির জন্য। জোজো থামে। বড় সাহেব চুরুটে টান দিয়ে গম্ভীর গলায় বলে, কিন্তু ওই উইলিয়াম যে অগর শাস্ত্রী, এটা তুমি বুঝলে কি করে? আর ওই দুটো খুন আসলে কে করেছিল আর কেন করেছিল?